আচ্ছা, ওই যে কি ভার্চুয়াল মেমোরি না কি, ওগুলো আমি স্লাইডে পাই নাই, তো ওই টপিকটা আমি এখনো পড়ি নাই, বাকিগুলা পড়ছি। সমস্যা নাই, যতটুকু পড়ছিস পড়াই দে। আচ্ছা, এই সিলেবাসটা কি, এটা একটু ক্লিয়ার করিস। রে ভাই, তুই নাটক করতেছিস কেন হঠাৎ করে? না না, আসলে আমি জানি না। সিলেবাস হচ্ছে, ওর কথা বিশ্বাস করিস না, ও জানে। আচ্ছা এই হলুদ রং করতে হলো। জামিলকে কেউ আমরা বিশ্বাস করি না। সিলেবাস হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। তো মেইনলি এখানে কি করে যে আমাদের একটা প্রোগ্রাম যখন আমরা এক্সিকিউট করতে যাই, একটা প্রসেস বা প্রোগ্রাম যাই বলোস, ওটা আমাদের গেমে থাকে। তারপর এটা কি র্যামে লোড করতে হয়, তারপর ওটা সিপিইউ অ্যাক্সেস পায়। তো এই যে র্যামে কোন জায়গায় কিভাবে লোড করবে যাতে আমাদের অ্যাক্সেস করতে, মানে সিপিইউ এর অ্যাক্সেস করতে সুবিধা হয়, ওইটা আসলে আজকে কিছু জায়গায় দেখায়, পুরোপুরি এরকম না। তুই কি কিছু বলতেছিস? হ্যালো, আমার কথা শোনা যায় না? না না, কি রে ভাই, ঘোড়ার নেমে সমস্যা কি? আচ্ছা, তো আবার আমি রিপিট করতেছি। আচ্ছা, তো মেমোরি ম্যানেজমেন্টে কি করা হয়, প্রথমে একটা প্রোগ্রাম, এখন শোনা যাইতেছে? হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে মনে করে একটা প্রোগ্রাম আমাদের মেইন মেমোরি হার্ড ডিস্কে লোড করা থাকে। তো ওইটার একটা বাইনারি এক্সিকিউটেবল ফাইল আমাদের র্যামে লোড হয়। তো র্যাম থেকে আমাদের সিপিইউ কি করে ওই প্রোগ্রামের অ্যাক্সেসটা পায় এক্সিকিউটেবল ফাইলটা, তারপর ওইখান থেকে ইনস্ট্রাকশন ফেচ করে তারপর যেটা এক্সিকিউট করা থাকে ওইটা এক্সিকিউট করে। তো এটাই এইখানে লেখা আছে এই পেজে। তারপর হচ্ছে আমাদের প্রোগ্রামারের জন্য মেমোরি কিরকম হইলে সুবিধা হইতে পারে, ওইটা এখানে লেখছে যে মেমোরি প্রাইভেট হইলে সুবিধা আছে। প্রাইভেট হইলে কি আমাদের শেয়ার্ড মেমোরি যে ঝামেলাটা আছে ওগুলা আর থাকে না, তো মেমোরি জন্য ভালো। আর মেইন মেমোরি যদি আমাদের বড় হয়, র্যাম তো নর্মালি ছোট হয়, তো মেইন মেমোরি যদি বড় হয় তাহলে প্রোগ্রামিং এর জন্য ভালো, তাহলে অনেকগুলা প্রোগ্রাম একসাথে লোড করে রাখতে পারবে মেইন মেমোরিতে। তাহলে বারবার হার্ড ডিস্কের কাছে যাওয়া লাগবে না, যে হার্ড ডিস্ক মেমোরিতে প্রোগ্রাম লোড করো তারপর আমি ওইটাকে রিড করবো, তো এই কাহিনী করা লাগে না। এবং ফাস্ট তো হওয়া লাগবেই। নন ভলিটাইল, ওই যে রিস্টার্ট করলে যাতে মেমোরি ক্লিয়ার না হয়ে যায়, এরকম না হইলে তো প্রোগ্রামারের জন্য ভালোই, তাহলে বারবার লোড করা লাগতেছে না। আর চিপ তো এত কিছু তো একসাথে পসিবল না। আহ, আমরা অপারেটিং মানে কম্পিউটার আর্কিটেকচারে দেখছিলাম যে একটা অ্যাচিভ করা গেলে আরেকটা যায় না। তো ওটাই এখানে লিখছে যে সবচেয়ে ফাস্ট হচ্ছে রেজিস্টার, আবার রেজিস্টারের দাম বেশি, সাইজ ছোট, তারপর ক্যাশ আসে, তারপর আসে মেইন মেমোরি বা র্যাম, তারপর আসে সেকেন্ডারি স্টোরেজ বা হার্ড ডিস্ক। তো উপর থেকে নিচে গেলে স্পিড কমতে থাকে আর দাম বাড়তে থাকে। তো এগুলাই এখানে লেখা। দাম না কমবে স্পিড কমলে? সরি, হ্যাঁ, দাম কমতে থাকে, হার্ড ডিস্কের দাম তো সবচেয়ে কম। আচ্ছা, তারপর মেমোরি ম্যানেজমেন্ট। ওই মেমোরি ম্যানেজমেন্ট যেটা বললাম যে একটা অপারেটিং সিস্টেমের পার্ট, যেটা আসলে মেমোরি কিভাবে অ্যালোকেট করলে সিপিইউর জন্য ফেচ করা ইজি হবে এবং কিভাবে অ্যালোকেট করলে মেমোরি সেভ করা যাবে, এগুলো আমাদের মেমোরি ম্যানেজমেন্ট হ্যান্ডেল করে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটা। তো অবজেক্টিভ কি, আচ্ছা অবজেক্টিভ কিছু একটা। আচ্ছা, মেমোরি অ্যাবস্ট্রাকশন যদি না থাকে, এখানে বলতেছে কি মেমোরি অ্যাবস্ট্রাকশন না থাকা মানে আমি এইভাবে মেমোরিটাকে অ্যাক্সেস করতে পারবো, যে মুভ আমরা যেটা করি এক্স এ
1000 এরকম করে ডাইরেক্ট আমরা কি মেইন মেমোরির ভিতরে যে রেজিস্টার আছে ওইটার অ্যাক্সেস পাওয়া যায়। এরকম যদি অ্যাক্সেস পাই তাহলে অসুবিধা হচ্ছে আমরা দুইজন প্রোগ্রামার কখনোই একসাথে এক্স কে অ্যাক্সেস করতে পারবো না। তাহলে মনে কর এক্স কে একজন অ্যাক্সেস করে কিছু একটা রাইট করে দিল, আর একজন আরেকটা কিছু রাইট করে দিল, তাহলে কনসিস্টেন্সি থাকতেছে না প্রোগ্রামের। তো এটা হচ্ছে একটা প্রবলেম। আর আরেকটা প্রবলেম হইতে পারে, সেটা হইলো গিয়া কেউ যদি চায় সে আমাদের অপারেটিং সিস্টেমের কিছু রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করে দিয়ে অপারেটিং সিস্টেমটাই ক্র্যাশ করায় ফেলতে পারে। তো এর জন্যই অ্যাবস্ট্রাকশন আমাদের লাগে, যে ডিরেক্ট আমরা ফিজিক্যাল মেমোরির অ্যাক্সেস দিব না। আচ্ছা, তারপর উই ওয়ান্ট টু রান মোর দেন ওয়ান প্রোগ্রাম। আচ্ছা, তারপর এখানে বলতেছে যে আমাদের, আমরা তো চিন্তাই করে থাকি যে একটার বেশি প্রোগ্রাম আমরা কি রান করব সিপিইউর মাধ্যমে, ওই যে মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেটা করি, একটার বেশি প্রোগ্রাম একসাথে রান করি। এর জন্য আমাদের কি করা লাগবে, এই প্রোগ্রামগুলোর জন্য যে রিসোর্স গুলো লাগবে ওগুলো অবশ্যই আমাদের মেইন মেমোরিতে লোড করতে হবে। তো ধরলাম এখানে একটা প্রসেস আছে 1 আর একটা প্রসেস আছে 2। তো আমরা প্রসেস 1 কে, মেইন মেমোরিটা ছোট হওয়ার কারণে আমরা প্রসেস 1 কে ধরলাম র্যামে জায়গা দিতে পারছি। তো প্রসেস 1 কিছুক্ষণ কাজ করবে, ওই যে একটা ফিক্সড কোয়ান্টাম টাইম পর্যন্ত কাজ করার পরে প্রসেস 1 কি করবে, আবার ডিস্কে ফেরত চলে যাবে। আর তখন আমাদের প্রসেস 2 আবার মেইন মেমোরিতে এসে নিজের কাজটা এক্সিকিউট করতে থাকবে। কারণ এইটা কি বলে, সোয়াপ ইন সোয়াপ আউট, বা এই যে সোয়াপিং প্রোগ্রাম। আচ্ছা, এইখানে আমরা কি করতেছি, সোয়াপ আউট, প্রসেস 1 কে ডিস্কে পাঠাইতেছি, এটা হচ্ছে সোয়াপ আউটের পার্ট। আর প্রসেস 2 কে আমি মেইন মেমোরিতে আনতেছি, এটা হচ্ছে সোয়াপ ইনের পার্ট। কারণ এই কাজটা বারবার আমাদের এইরকম একটা কোয়ান্টাম টাইম পর সোয়াপ করা লাগতেছে, এটা স্লো, এটা এখানে লিখছে। এতটুকু কি বোঝা গেছে? আর মেইন হলো শোনা গেছে কিনা? হ্যাঁ 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 বুঝা গেছে। তারপর IBM 360 প্রোটেকশন কি আইডিয়া। তো এইখানে কি করছে আমাদের, ওই যে আমি বলছিলাম যে এক্স কে রেজিস্টরকে যদি দুইজন প্রোগ্রামার একসাথে অ্যাক্সেস করতে যায় তাহলে কি আমাদের প্রবলেম হইতে পারে, কনসিস্টেন্সি মেনটেন থাকে না। তো ওইটা সলভ করার জন্য IBM একটা প্রোটেকশন কি আইডিয়া দিছে। তো এইখানে কি করে, আমাদের প্রত্যেকটা মেমোরিকে ধরে নেওয়া হয়েছে যে 2 কিলোবাইটে ভাগ করছে, ভাগ এটা ম্যাটার অন্যরকম হইতে পারে। তারপর একটা 4 বিট প্রোটেকশন কি আমাদের প্রত্যেকটা ব্লকে দিয়ে দিছে, যে এটা একটা মেমোরি, এই মেমোরিটাকে 2 কিলোবাইটে ভাগ করছে, এবং 4 বিটের একটা প্রোটেকশন কি এই মেমোরি ব্লকটাই দিয়ে দিছে। এবং আমার যে প্রত্যেকটা প্রসেস আছে বা প্রোগ্রাম আছে এগুলাতেও একটা করে 4 বিট কি দেয়া আছে। তো আমাদের যে প্রসেস আছে এগুলাও একটা 4 বিট কি দেয়া আছে। এখন এই যে প্রসেস P1, এর কাছে যে 4 বিটের কি আছে ওইটাকে ম্যাচ করবে, যে কোন মেমোরি ব্লকে গেলে ওই কিটা ম্যাচ হইতেছে, যেই ব্লকে ম্যাচ হবে ও ওই ব্লকে গিয়ে কাজ করবে। তাহলে এর ফলে কি হইতেছে, একটা ব্লক দুইজন অ্যাক্সেস করতে পারতেছে না। তো এইটাই এখানে লিখছে যে কি যদি ম্যাচ না করে তাহলে আমাদের ব্লক অ্যাক্সেস করতে পারবে না। আর একবার একটু রিপিট করবি? আচ্ছা, এখানে আমাদের মেমোরিকে বিভিন্ন ব্লকে ভাগ করছে, প্রত্যেকটা ব্লকের সাইজ ধরে নিছে এই ক্ষেত্রে 2 কিলোবাইট। আর এই প্রত্যেকটা ব্লকে একটা করে 4 বিটের কি দেয়া আছে, এবং প্রত্যেকটা প্রসেসের সাথেও একটা করে 4 বিটের কি দেয়া আছে। এখন এই প্রসেসটা ব্লকে যে কোন ব্লকে বসবে এইটা আমাদের নির্ধারণ করা হয় এই যে প্রোটেকশন কির মাধ্যমে। মনে কর এইটার প্রোটেকশন কি প্রসেস 1, এটার প্রোটেকশন কি মনে কর এবি দেয়া, আর এইটারও মনে কর প্রোটেকশন কি এবি, এই ব্লক 1 এর, আর ব্লক 2 এর হচ্ছে বিসি, আর প্রসেস 2 এর আমাদের মনে কর প্রোটেকশন কি হচ্ছে বিচি। তো এখন এই P1 কি করবে, ও ম্যাচ করতে যাবে যে আমার প্রোটেকশন কিটা কোন ব্লকের সাথে ম্যাচ করে। ওরটা তো প্রথমটার সাথে ম্যাচ করে গেছে, তো P1 এখানে বসে যাবে। তো এই ব্লকের অ্যাক্সেস একমাত্র P1ই পাইতেছে। আর P2 কি করবে, দেখবে যে আমার তো প্রথমটার সাথে ম্যাচ করে না, তো দ্বিতীয়টা যায় দেখবে দ্বিতীয়টার সাথে ম্যাচ করতেছে, তাহলে P2 এখানে বসে যাবে। তো এই ব্লকের অ্যাক্সেস শুধু ওই পাইতেছে। তো এখানে ওই যে কি মেমোরি শেয়ার হইতেছে না। বুঝছস হ্যাঁ শরীফ? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রবলেম নিয়ে লেখছে, প্রবলেম উইথ সিম্পল রিঅ্যালোকেশন। আচ্ছা, সিম্পল রিঅ্যালোকেশন বলতে কি বোঝাইতেছে, আমাদের যে একটা প্রসেস, ওই প্রসেসটা যখন আমাদের হার্ড ডিস্কে থাকে, আচ্ছা এটা ধরলাম আমাদের ডিস্ক।
আর এই সাইডে আমাদের মেমোরি বা র্যাম। এখন এই র্যামের উপরের পার্টটা অ্যাড্রেস 0 থেকে কিছু একটা পার্ট ধরে নিলাম 2000 এই পর্যন্ত অলওয়েজ ওএস দ্বারা মানে ওএস এই জায়গাটুকু সবসময় নিয়ে থাকে। এই যে অপারেটিং সিস্টেম লোড করা লাগে বুটিং টাইমের সময়, তো এই কাজটা সবসময় র্যামের এই পার্টটাতে হইতেছে। আর আমাদের যখন একটা প্রোগ্রামকে আমি হার্ড ডিস্কে লোড করতেছি, বললাম একটা প্রোগ্রামকে আমি হার্ড ডিস্কে লোড করলাম, তো এরও তো হার্ড ডিস্কে একটা জায়গায় আছে তাই না, ওইটার একটা অ্যাড্রেস থাকবে। তো আমাদের সিপিইউ কি করে, এই ব্লকটার জন্য ধরলাম হার্ড ডিস্কটা দুইটা ব্লকে ভাগ করা, এটা একটা ব্লক B1, এটা একটা ব্লক B2। এই ব্লকটা যেটা আমাদের প্রসেসটা আছে ওইটার অ্যাড্রেস অলওয়েজ, যে কোনো ব্লকের অ্যাড্রেস অলওয়েজ 0 থেকে স্টার্ট করবে। তো বেস অ্যাড্রেস 0 থেকে স্টার্ট হবে, হইতে হইতে মনে করে এটা 15 পর্যন্ত আসলো। তাহলে এই যে প্রসেসটা, এইটার এই ঘরের অ্যাড্রেস হচ্ছে 0, এরকম ভাগ হইতে হইতে 15টা ভাগে ভাগ হয়েছে। এটা হইলো গিয়ে আমাদের লজিক্যাল অ্যাড্রেস। যেটা আমাদের সেকেন্ডারি মেমোরিতে লোড হইতেছে, আর এইটা অলওয়েজ 0 থেকে স্টার্ট হয় প্রত্যেকটা ব্লকে। এখন আমাদের যখন মেমোরিতে লোড হবে এই জিনিসটা, তখন আমাদের কিভাবে লোড হবে, এই যে 0 এই পার্টটুকু লোড হবে 2000-এ, 2000-এ লোড হবে। আচ্ছা এটা ধরলাম 1999, তো এটা 2000-এ লোড হবে। আর পরের যে পার্টটা ওটা কি 2001-এ লোড হবে। এরকম করে করে কি আমাদের 2015 পর্যন্ত আসতেছে। তো এই অ্যাড্রেসটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস কি বুঝতে পারছোস? আচ্ছা ধরলাম বুঝতে মানে পারছিস। মানে র্যামের অ্যাড্রেসটা ফিজিক্যাল আরেকবার অ্যাড্রেস আর কথা। আচ্ছা তো আমাদের একটা প্রসেসকে আমি লোড করতেছি, ধরলাম প্রসেসটা এরকম কিছু সেগমেন্টে ভাগ করা আছে। এখন প্রসেসটার প্রত্যেকটা ব্লককে একটা করে অ্যাড্রেস দেওয়া আছে। তো এটার বেস অ্যাড্রেসটা আমাদের মেইন মেমোরিতে ডিস্কে হার্ড ডিস্কে অলওয়েজ 0 থেকে স্টার্ট হবে। 0 থেকে স্টার্ট হয়ে যেই কয় ব্লক পর্যন্ত অ্যাড্রেস লাগে, ধরলাম 15 ব্লক পর্যন্ত অ্যাড্রেস লাগছে। এই যে হার্ড ডিস্কের অ্যাড্রেসটা এটাকে বলে লজিক্যাল অ্যাড্রেস, এটা অলওয়েজ 0 থেকে স্টার্ট হইতেছে। এখন এইটাকে যখন আমি মেইন মেমোরিতে লোড করব, তখন মেইন মেমোরিতে 0-তে তো আমি লোড করতে পারবো না, কারণ 0 থেকে 1999 পর্যন্ত অলরেডি বুকড একজনকে দ্বারা। তো এটা কি করবে, এই 0 এই অ্যাড্রেসটা 2000-এ লোড হবে, তারপর এই যে 1 এই অ্যাড্রেসটা 2001-এ লোড হবে, এরকম করে করে এই 15 পর্যন্ত অ্যাড্রেসটা 2015-তে লোড হবে। তো এই যে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল না, তো এই চেঞ্জ অ্যাড্রেসটাকে বলে ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এই লজিক্যাল অ্যাড্রেসটা কোথায় থাকে? এটা হার্ড ডিস্কে থাকে। আচ্ছা তো এখন এটা নিয়ে প্রবলেম কি, আমি এখানে একটা লিখছে। আচ্ছা এখন এখানে এ বি দুইটা উদাহরণ দেয়া আছে। এ বলতেছে যে আমি করব জাম্প 0 নাম্বার অ্যাড্রেসে, বেস অ্যাড্রেসে বলতেছে জাম্প 24, আর বি বলতেছে বেস অ্যাড্রেস 0-তে জাম্প 28। আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, সরি এটা হচ্ছে মেইন থেকে হার্ড ডিস্ক মেমোরি, সরি র্যাম। আচ্ছা র্যামে কি করছে, আমাদের প্রথমটাকে যে লোড করছে, ধরলাম এটা 0 থেকে ফাঁকা আছে, তো প্রথমটাকে লোড করছে 0 থেকে 28 পর্যন্ত। আর যে প্রোগ্রাম বিটা এটাকে লোড করছে কোথায়, ধরলাম মাঝখানে কোনো কিছু ফাঁকা ছিল না, তো এটাকে লোড করছে আমাদের 16380-তে। এটার বেস অ্যাড্রেসটা 16380-তে লোড করছে, আর এই যে এন্ড অ্যাড্রেসটা এই যে 16412-তে লোড করছে। এখন প্রবলেম কি, প্রবলেম হচ্ছে এই যে জাম্প স্টেটমেন্টটা এখানে বলতেছে জাম্প 28। এই প্রোগ্রামটা যখন জাম্প 28 বলতেছে আমাদের হার্ড ডিস্কে, এটা তো মেইনলি হার্ড ডিস্কে ছিল, তো হার্ড ডিস্কে যখন বলতেছে জাম্প 28, তখন কি করবে, আমাদের 0 থেকে 28 এই অ্যাড্রেসে চলে যাবে, এই অ্যাড্রেসটা আসবে। এখন যখন এটা আমাদের মেইন মেমোরিতে লোড করা আছে, তখন যখন দেখতেছে বলতেছে জাম্প 28, ও কি করবে, ও তো দেখতেছে আমার অ্যাড্রেস 16384, তো আমার তো উপরে যাওয়া লাগবে না, আমার তো নিচে যাওয়া লাগবে, তো আসতেছে এই জায়গায়, এই জায়গায়। কিন্তু যাওয়ার কথা কোন জায়গায় ছিল, এই জায়গায় না। ও তো বুঝতে পারছি। তো প্রবলেমটা কি বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা তার তো মানে হার্ড ডিস্ক থেকে যখন র্যামে লোড করা হয় তখন হচ্ছে অ্যাড্রেস গুলো চেঞ্জ হয়ে যায়।
অ্যাড্রেস গুলো চেঞ্জ হয়ে যায়। তো এটা আমাদের আরো কিছু জায়গায় চেঞ্জ হয়ে যায়। তো চেঞ্জ হওয়ার পরেও আমাদের কি সমস্যা করতেছে, এই যে জাম্প স্টেটমেন্টটা, তো জাম্পের ভিতরে আমাদের অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে যেহেতু বলছে জাম্প 28, তার মানে কি এইটার সাথে যদি আমি এই বেস অ্যাড্রেসটা অ্যাড করে দিই, তাহলে আমি এই পজিশনটা পেয়ে যাবো না? হ্যাঁ তো ওই জিনিসটাই করছে যে 16,380 এর সাথে বেস অ্যাড্রেসটা অ্যাড করে দিছে, করে দিলে আমি এই অ্যাড্রেসটা পাইতেছি। তো এখানে 28 এর জায়গায় বসবে এই এতটুকু। তো এটা সবসময় ফিক্স থাকে যে মেইন মেমোরির যেই ব্লকে আমি বসাইতেছি, আমি ওই ব্লকের বেস অ্যাড্রেসের সাথে হার্ড ডিস্কের অ্যাড্রেস গুলো অ্যাড করে করে বসাবো। বুঝা গেছে? কিসের সাথে কি অ্যাড করব? এই যে মেইন মেমোরির প্রত্যেকটা অ্যাড্রেস হার্ড ডিস্কের আমি যেই ব্লকে বসাইতেছি, এটা একটা ব্লক B1 B2, এটা একটা B1, যেই ব্লকে বসাইতেছি ওই ব্লকের বেস অ্যাড্রেসের সাথে অ্যাড করে করে বসাবো। এই যে আচ্ছা বুঝতে পারছি। 16,380 সাথে 0 অ্যাড করে 0 কে এখানে বসাইতেছি, তারপর 16,300 এই যে 80 বেস অ্যাড্রেসের সাথে এই 4 অ্যাড করে এটাকে বসাইলাম 16,384 তে। তাহলে এইটাও চেঞ্জ হয়ে যাবে, জাম্প 28, তার মানে কি 16,380 যোগ 28 হবে এখানে। তো এটা যোগ করলে এই যে 16,412 পাবো। তাইলে এখন জাম্প স্টেটমেন্টটা ঠিকভাবে কাজ করবে। প্রবলেম আর সলিউশন কি বোঝা গেছে? হ্যাঁ তো এটাই এইখানে লিখছে, কিন্তু এটারও আবার সমস্যা আছে। সমস্যা হলো আমাদের কোনো এক জায়গায় যদি, ফার্স্ট অফ অল এটা স্লো, কারণ এই যে বারবার অ্যাড করা লাগতেছে, বারবার ফিক্স করা লাগতেছে। তো আরো স্লো চাইতেও মেইন প্রবলেম কি, আমাদের কন্টেক্সট সুইচ হয়, তাই না? তো কন্টেক্সট সুইচ যখন হবে, তখন দেখা গেলো এই ব্লকটা ফাঁকা নেই এই প্রসেসের জন্য। তখন ও কি করবে, হয়তোবা অন্য একটা ব্লকে যাবে যেটার বেস অ্যাড্রেস অ্যাড হইতে স্টার্ট হয়েছে যে 2000 থেকে, তো আবার সম্পূর্ণ ক্যালকুলেশন আবার করা লাগতেছে নতুন করে। এর জন্য এটা হচ্ছে স্লো। বুঝা গেছে কেন স্লো? না, কিসের ক্যালকুলেশন করছে? আচ্ছা, এই যে এখানে কি করা লাগছে, বেস অ্যাড্রেসের সাথে এইটার বেস, এই যে এইটার প্রত্যেকটা অ্যাড্রেসের সাথে এটার বেস অ্যাড্রেস অ্যাড করা লাগছে না? আমরা কি লজিক্যাল অ্যাড্রেসের সাথে ফিজিক্যাল অ্যাড্রেসের বেস অ্যাড্রেস সেট করি, তাই না? হ্যাঁ, ফিজিক্যাল অ্যাড্রেস, এই যে ফিজিক্যালের বেস অ্যাড্রেসটা লজিক্যালের প্রত্যেকটা অ্যাড্রেসের সাথে অ্যাড করতেছি। বুঝতে পারছি। আচ্ছা, এখন মেইন প্রবলেম কি হবে, ধরলাম এই যে প্রসেস, এটা ধরলাম বি প্রসেসটা একটা কোয়ান্টাম টাইম পর্যন্ত তো এখানে থাকবে, তারপর কি বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে এই জায়গাটা আর নাই, এই জায়গাটা অন্য কেউ অকুপাই করে ফেলছে। তো এর হয়তো আবার সিপিইউ লাগতে পারে। তখন কি করবে, এ আবার অন্য একটা ব্লকে যায় অ্যাসাইন হবে। তো ওই ব্লকে যে গেল, এর জন্য আবার এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা করা লাগতেছে, বেসের সাথে এই প্রত্যেকটা অ্যাড্রেস অ্যাড করতেছি, তাই না? মানে এই যে জায়গায় অন্য আরেকটা প্রোগ্রাম বসে যাবে। হ্যাঁ, তখন কেন আমার বসবে? আচ্ছা এই এমনি জায়গাটা এমনি বসে যাবে? হ্যাঁ এমনি এই জায়গাটা তো ফাঁকা, তাই না? যখন বি চলে যাইতেছে এই জায়গাটা ফাঁকা হয়ে যাইতেছে না? এই ফাঁকা জায়গায় অন্য কেউ আসে তো বসতেই পারে। মানে জাম্প বুঝে 28টা যখন চলে যাবে তখন হচ্ছে ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এর যখন কাজ শেষ হয়ে যাবে তখনই ফাঁকা হয়ে যাবে না? ও আচ্ছা, মানে প্রত্যেকবার হচ্ছে ক্যালকুলেশন করা লাগতেছে, এটার জন্য স্লো। Exactly. হ্যাঁ, প্রত্যেকবার ক্যালকুলেশন করা লাগতেছে, এর জন্য ছিল। এটাই এখানে লেখছে। বাকিরা বুঝতে পারছোস? আচ্ছা, ধরলাম বুঝতে পারছোস। কারণ মেইন প্রবলেম কি হইতেছে, যদি এরকম একটা কমান্ড থাকে অ্যাট 1,28, এখন আসলে এই IBM 360 তে ও আসলে বুঝতে পারে না। একটু আগে তো আমি, ও একটু আগে ডিফাইন করা ছিল কি, যে যত নিউমেরিক ভ্যালু দেখবো আমি সবগুলার সাথে বেস অ্যাড্রেসটাকে অ্যাড করে দেবো। কিন্তু এখন এইটা তো আর এইটার সাথে যদি আমি বেস অ্যাড্রেস অ্যাড করে দেই 16,380, তাহলে তো আমার ক্যালকুলেট ভ্যালুটাই ভুল চলে আসবে, তাই না? এটার সাথে তো বেস অ্যাড্রেস অ্যাড করার কথা না, কারণ এখানে আমি অ্যাড অপারেশন পারফর্ম করতেছি, কোনো অ্যাড্রেসে জাম্প করতেছি না। তো এটা হচ্ছে মেইন প্রবলেম, ও বুঝতে পারে না যে কোনটাকে আমার কনভার্ট করা লাগবে, কোনটাকে কনভার্ট করা লাগবে না। বুঝা গেছে? তো এটা ইন দ্য এইখানে ফার্স্ট লেখছে। প্লেস আমার এড করা লাগছেই বা কেন? না না, মনে কর যে তোর আর একটা প্রসেস আসছে, তো এখানে মনে কর একটা ইনস্ট্রাকশন আছে যে আমি একটা একটা রেজিস্টারের সাথে 28 কে যোগ করব, মনে কর অ্যাড এক্স এর সাথে 28 কে যোগ করতেছি, ঠিক আছে? এখন একটু আগে আমাদের ডিফাইন করা ছিল কি, যত আমি নিউমেরিক ভ্যালু দেখবো ওইটাকে বেস অ্যাড্রেসের সাথে যোগ করে ওটার অ্যাড্রেসটাকে ডিফাইন করবো, তাই না? কিন্তু হ্যাঁ এইখানে এই 28 দিয়ে কি আমি কোনো অ্যাড্রেস বুঝাইতেছি? একটু আগে জাম্প 28 দিয়ে আমি একটা অ্যাড্রেস বুঝাইতেছিলাম, তাই না? কিন্তু হ্যাঁ এটা দিয়ে তো আমি কোনো অ্যাড্রেস বুঝাইতেছি না।
কিন্তু এই জিনিসটা আর এই IBM 360 জানে না। ও কি করে নিউমেরিক ভ্যালু দেখলেই কনভার্ট করে ফেলে। তাহলে আমাদের কি যোগ অপারেশনটা ভুল অ্যান্সার আসবে না যদি এটা 16,380-তে কনভার্ট হয়ে যায়? হ্যাঁ, ভুল অ্যান্সার আসবে। তো এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা তাহলে তারপরে মেইনলি কোনো কনস্ট্যান্ট নিউমেরিক ভ্যালু অ্যাড করতে পারে না, মানে IBM 360 কনস্ট্যান্ট নিউমেরিক ভ্যালু অ্যাড করতে পারে না। আচ্ছা তারপর তো এতক্ষণ পর্যন্ত যেটা মেইনলি হইলো সেটা হইলো সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেসকে আমাদের একটা অ্যাড্রেসের সাথে অ্যাড করে সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস এটার সাথে আমাদের একটা বেস অ্যাড্রেস অ্যাড করছে, অ্যাড করে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা দিছে। তো এইগুলাই এখানে লিখছে, এই যে বেস অ্যাড্রেসটা এখানে অ্যাড করছে এটাও চেঞ্জ হয়ে যাবে, এটার বেস অ্যাড্রেস কত 24 আর এখানে এই বেস অ্যাড্রেস 0 অ্যাড হয়ে যাবে। এগুলো এখানে লিখছে সলিউশনটা। তারপর কি তারপর আসলে কি আছে? আচ্ছা কন্টিনিউয়াস আর আনকন্টিনিউয়াস। আচ্ছা ওই যে অ্যাডের যেটা বললি না যে নাম্বার পাইলে যোগ করে দিবে, ওইটার সলিউশন কি বললি? ওটা সলিউশন IBM এর কাছে নাই। ও আচ্ছা প্রবলেম উইথ এক্সপোজিং ফিজিক্যাল মেমোরি, ওই যে যা একটু আগে বললাম যে প্রোগ্রামার চাইলেই অপারেটিং সিস্টেমে ক্র্যাশ করে দিতে পারে, তারপর মাল্টিপল প্রোগ্রাম একসাথে অ্যাক্সেস পাবে না, শেয়ার্ড মেমোরি অ্যাক্সেস পেলে ইনকনসিস্টেন্সি চলে আসতে পারে। আচ্ছা তারপরে মেমোরি অ্যাবস্ট্রাকশন অ্যাড্রেস স্পেস। আচ্ছা memory solution we learned that two problems have to be solved if we run the multiple protection থাকা লাগবে আর reallocation create abstract memory space for program to আচ্ছা তো এখানে কি করে, এটা নিয়ে আসলে বেশি কিছু লেখে নাই, এই এক পেজই লিখছে। তো মেইনলি এখানে যেটা কি করে আমাদের একটা ফেক অ্যাড্রেসিং টাইপ ক্রিয়েট করে, যে মেমোরিতে একটু আগে আমাদেরকে বেস অ্যাড্রেস অ্যাড করা লাগতেছিল, তো এর জন্য আমাদের প্রসেসটা স্লো হয়ে যাইতেছিল। এখানে একটা ফেক অ্যাড্রেস ক্রিয়েট করে যে প্রসেস 1 এর অ্যাড্রেস আমরা মেমোরিতে সবসময় 0 থেকেই শুরু করব এবং 28 মনে করলাম 28 পর্যন্ত আছে, 0 থেকে শুরু করে 28 সেট করব। প্রসেস 2 এর ক্ষেত্রেও সেম, এই ব্লকের বেস অ্যাড্রেস এখানে অ্যাড করব না। প্রসেস 2টাও আমি সবসময় ওই 0 থেকে স্টার্ট করব, আর যেখানে যায় শেষ হবে, ধরলাম 28 শেষ হইতেছে, ওইটা দেখলাম। কিন্তু আমি কি করব, কখনো এই ব্লক 1 এর অ্যাক্সেস প্রসেস 2 রে দিব না, আর এইটার অ্যাক্সেস প্রসেস 1 রে দিব না। তো না দিলে আমাদেরকে এই যে প্রোটেকশনটা থাকতেছে, কেউ মেমোরি শেয়ার করতেছে না। আর যখন এরকম একটা, এটা আসলে কি হয়, এটার ব্যাক এন্ডে ক্যালকুলেশনটা হয়, কিন্তু এটা এই যে এখানে লেখছে যে কই গেল, এই যে লেখছে না ইচ প্রোগ্রাম হ্যাজ, আচ্ছা এই যে ইচ প্রোগ্রাম হ্যাজ ইজ ইন্ডিপেন্ডেন্ট সেট অফ অ্যাড্রেস। তো প্রত্যেকটা প্রোগ্রামে একটা ইন্ডিপেন্ডেন্ট সেট অফ অ্যাড্রেস দিয়ে দেয়, কিভাবে কি দেয় এগুলা নিয়ে কিচ্ছু লেখে নাই। তো এরকম করে দিয়ে দেয়, ধরা হয়েছে যে এর অ্যাড্রেসও 0 থেকে শুরু হবে, এর অ্যাড্রেসিংও 0 থেকেই শুরু হবে, এবং প্রসেস 2 কে কখনো ব্লক 2 এর অ্যাক্সেস দিবে না, প্রসেস 1 কে কখনো ব্লক 1 এর অ্যাক্সেস দিবে না, যার ফলে প্রোটেকশনটা মেইনটেইন হইতেছে। আর রিঅ্যালোকেশনটা কিভাবে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে ট্রান্সফার প্রোগ্রাম। আচ্ছা রিঅ্যালোকেশন এইভাবে কাজ করতেছে যে প্রসেস 1 যখন এখানে আসতেছে, ও আসার পরে ব্লকটাকে নিজে অ্যাড করে নিতেছে প্রত্যেক স্টেপে, ব্লক অ্যাড্রেসটাকে। আর তেমন কিছু এখানে লেখে নেই, এটা একবার রিডিং পড়ি তাহলে বুঝবি। এখানে মেইন থিম হচ্ছে প্রত্যেকটা প্রসেসের জন্য অ্যাড্রেসিংটা 0 থেকে স্টার্ট হবে, এবং একটা প্রসেসকে যদি একটা ব্লক দিয়ে দিই, ওই ব্লক আর কেউ দেবো না। আচ্ছা বেজ এন্ড লিমিট, তো এটা নিয়ে এখানে লেখা আছে কিছু, যে বেজ হচ্ছে আমাদের বেজ কি, আচ্ছা বেজ হচ্ছে বিগিনিং অ্যাড্রেসটা রাখে আমাদের অফ এ প্রসেসের বিগিনিং অ্যাড্রেসটা বেজের ভিতরে থাকে, আর লিমিটের ভিতরে থাকে আমাদের সাইজটা, যে একটা প্রসেস ম্যাক্সিমাম কত লেন্থ এর মেমোরি অ্যাক্সেস করতে পারবে। তো এটার মাধ্যমে যেটা সলভ করা হয়, ডাইনামিক অ্যালোকেশন।
আচ্ছা, ডাইনামিক অ্যালোকেশন নিয়ে কিছু লেখেনি, তো বলতেছি। আচ্ছা, আমাদের মেমোরি অ্যালোকেশন বা মেমোরি পার্টিশন দুই ভাবে হয়। একটা হচ্ছে ফিক্সড সাইজ, একটা হচ্ছে ডাইনামিক। ফিক্সড সাইজ, একটা হচ্ছে ডাইনামিক। তো ফিক্সড সাইজে আমরা প্রত্যেকটা মেমোরিকে একটা নির্দিষ্ট সাইজের ব্লক ভাগ করি। মনে করলাম এটা যদি 4 কিলোবাইটের ব্লক হয়, বাকি সবগুলা ব্লকও 4 কিলোবাইটের হইতে হবে, 4 কিলোবাইটের। আর ডাইনামিকে আমরা কি করি, মনে কর আমাদের একটা প্রসেস আছে P1, এটার সাইজ 2 কিলোবাইট, এটাকে আমরা মেমোরিতে জায়গা দিয়ে দেবো, এর জন্য একটা ব্লক ক্রিয়েট করব, এটা হবে 2 কিলোবাইটের। এরপর আরেকটা প্রসেস আসলো, মনে কর প্রসেস 2, যেটার জন্য লাগবে 8 কিলোবাইট জায়গা। তো এরপর আমরা আরেকটা প্রসেস ক্রিয়েট করব, ব্লক ক্রিয়েট করব, যেটা 8 কিলোবাইট জায়গা নেবে। এটা হলো ডাইনামিক। তো দুইটার ভিতরেই সুবিধা অসুবিধা একটু আছে। তো প্রথমটার ক্ষেত্রে ধরলাম কিছু প্রসেস আছে আমাদের, মনে কর একটা P1 2 কিলোবাইট জায়গা নিছে, আর একটা P2 মনে কর এখানে 4 কিলোবাইট জায়গা নিছে, আর একটা P3 মনে কর 1 কিলোবাইট জায়গা নিছে। তো এখন আমাদের এইখানে দেখ, এতটুকু জায়গা প্রত্যেকটা ব্লকের ভিতরে ওয়েস্ট হইতেছে, এটার ভিতরে তো ওয়েস্ট হইতেছে না, এতটুকু জায়গা ওয়েস্ট হইতেছে। তো এইটাকে বলে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এরর। তো এটা হইলো কি স্ট্যাটিকের প্রবলেম। আরো কিছু প্রবলেম আছে, আর কি হইতে পারে, আমাদের মনে কর এরপর একটা P4 আসলো, যেটার জন্য জায়গা লাগবে ধরলাম 3 কিলোবাইট, 3 কিলোবাইট তো আছে, 4 কিলোবাইট, 4 কিলোবাইট জায়গা লাগবে। এখন আমাদের কোনো জায়গায় তো 4 কিলোবাইট জায়গা নেই, কিন্তু এখানে 1 কিলোবাইট আছে, এখানে 3 কিলোবাইট আছে, তো টোটাল আসলে 4 কিলোবাইটের মতো জায়গা ফাঁকা আছে। ফাঁকা থাকা সত্ত্বেও আমি এই প্রসেসটাকে আসলে স্ট্যাটিকে ভাগ করতে পারি না, প্রসেসটা 4 কিলোবাইটই থাকা লাগবে। আমি এরকম না যে 4টা ভাগে ভাগ করে আলাদা আলাদা জায়গায় রাখবো, ডাইনামিকে ভাগ করতে পারি। তো এই প্রসেসটাকে যদি ভাগ না করতে পারি, আমার 4 কিলোবাইট জায়গা থাকা সত্ত্বেও আমি এটাকে জায়গা দিতে পারছি না। তো এইটাকে বলে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, যে টোটাল জায়গা থাকার পরেও আমি দিতে পারতেছি না। এতটুকু বুঝতে পারছো যে ফিক্সড সাইজ আর এই কমান্ডটা ডাইনামিক কোথায় আছে? গুলা আমি তো চ্যাট জিপিটির কাছ থেকে নিছি। ও আচ্ছা। তো এখানে কি করছে, মেমোরি রিঅ্যালোকেশনের একটা প্রসেস দেখাইতেছে। তো এখানে ওই যে একটু আগে আমাদের কি বারবার ক্যালকুলেশন করা লাগতেছিল, যে সোয়াপ ইন সোয়াপ আউট হইলে, যে যেটা আরেকবার দেখে আনি আমি, ওইটা বোঝা লাগবে আগে। আচ্ছা, এইখানে এটা ধরলাম প্রসেস বি, ও ধরলাম একটা ব্লক, আচ্ছা প্রসেস আমি P2 ধরি, আর এটা হচ্ছে ব্লক ধরলাম B2। ও এই ব্লকটায় জায়গা নিয়েছিল, যার ফলে কি করছে, এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা এখানে করা লাগছে, বেস অ্যাড্রেসটা প্রত্যেকটার সাথে অ্যাড করা লাগছে। ধরলাম একটা মোমেন্ট পরে এই প্রসেসটা এখান থেকে বের হয়ে গেছে, P2 এখান থেকে বের হয়ে গেছে। P2 যদি বের হয়ে যায়, এই জায়গাটা ফাঁকা, এই জায়গায় ধরলাম একটা প্রসেস P3 আসবে, তাহলে এই জায়গাটা এখন বুকড হয়ে আছে। এখন P2-র আবার আমার সিপিইউ লাগবে, সিপিইউর আবার P2 লাগবে যদি লাগে, তাহলে ও কি করবে, এই জায়গাটায় যাইতে যাবে আগের জায়গায়, আগের জায়গায় যাইতে পারলে ওর কি আবার এই যোগ বিয়োগ করা লাগতেছে না, কারণ অলরেডি হয়ে আছে, তো আগের জায়গা তো ফাঁকা নেই। ও কি করবে, নতুন একটা মেমোরি ব্লকে যাবে। ধরলাম ওইটার বেস অ্যাড্রেস স্টার্ট হইতেছে 200 থেকে, 200 থেকে যদি স্টার্ট হয়, এখন কি হবে, এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা আবার করা লাগবে না, যে বেস অ্যাড্রেস 200-র সাথে আমি 0 অ্যাড করব, তারপর বেস অ্যাড্রেস 200-র সাথে 4 অ্যাড করব, করে করে আমাদের এটাকে ফিল আপ করা লাগবে। এটা এটা কি টাইম কনজিউমিং। স্ট্যাটিকের জন্য? হ্যাঁ, স্ট্যাটিকের জন্য টাইম কনজিউমিং। আচ্ছা, তো এটাকে ডাইনামিকে সলভ করছে কিভাবে, এখানে আমাদের শুধু বেস অ্যাড্রেসটার মাধ্যমেই আমরা জায়গাটা চেঞ্জ করতে পারি। তো এখানে কি করে, আমাদের লেন্থ দেয়া আছে 1024, যে এর বেশি লেন্থের কোনো জায়গা আমাদের প্রসেস অ্যাক্সেস করতে পারবে না। আর বেস অ্যাড্রেস আপাতত দেয়া আছে 150, যেই ব্লকে যাইতেছে ওইটার বেস অ্যাড্রেস। তো এখানে কি হইতেছে, সবার আগে দেখতেছে জাম্প 28। তো আমাদের দেখতে এই যে 28-এ জাম্প করতেছি, এইটা আমাদের লেন্থের চাইতে ছোট না বড়, ধরলাম আমাদের লেন্থ ছিল 25, যদি এর চাইতে ছোট হয় তাহলে ওই জায়গায় তো যাইতে পারবে না,
অ্যাটলিস্ট এতটুকু জায়গা তো লাগবে। তো লেন্থটা চেক করলো, দেখতেছে লেন্থ 1028 বড়ই আছে। ও কি করবে তাইলে এইদিকে চলে যাবে, যাওয়ার পরে জাস্ট বেস অ্যাড্রেসটা অ্যাড করবে। অ্যাড করলে আমাদের কত একটা অ্যাড্রেস পাইলো 1048, এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস হয়ে গেছে। এখন আমাদের যদি কখনো চেঞ্জ করতে হয় তখন এইখানে আর ওই সোয়াপ ইন সোয়াপ আউট না কইরা আমাদের বেস অ্যাড্রেসটা বারবার, বাকি সব ফিক্স রাখে, জাস্ট বেস। আচ্ছা এখানে কি দেয়া আছে? আচ্ছা, তো ওইটাই করছে, জাস্ট বেস অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিছে এই যে। আচ্ছা 1 মিনিট, আমি আমার কাছে মনে হয় একটা এক্সাম্পল আছে, একটু দিয়ে ভালো বুঝানো যাবে। এখানে যে কি লিখছে, হ্যালো। 1 মিনিট আমি দিতেছি। আচ্ছা, তো এখানে মেইনলি যা হইতেছিল, তো আগেরটা যদি আরেকবার দেখাই, এইখানে এই যে প্রত্যেকবার অ্যাড্রেসটা রিরাইট করা লাগতেছিল, কিন্তু ডাইনামিকে এই অ্যাড্রেসটা রিরাইট করে না, এইখানে আর অ্যাড্রেসটা লিখে রাখে না মেইন মেমোরিতে যে কার কি অ্যাড্রেস। ও কি করে প্রত্যেক স্টেপে আমার অ্যাড্রেসটা বের করে। এটা হচ্ছে কি আমার যে সিপিইউতে আছে 28, মেইন মেমোরি থেকে 28 নিল, নেওয়ার পরে ও দেখতেছে একটা বেস অ্যাড্রেস ব্লকের 150 আছে। তো ও কি করবে, আমাদের সবার আগে দেখবে যে আমাদের এই যে অ্যাড্রেসটা ওটা আমাদের এই লিমিটের ভিতরে পড়ে কিনা। তো 28 এটা 1024 লিমিটের ভিতরে পড়ে। যদি বলতো জাম্প 2000, তখন আমি জাম্প করতে পারতাম না, কারণ লেন্থ দেয়া আছে 1024 পর্যন্ত, এর বেশি তো আমি যাইতে পারতেছি না। তো যেহেতু এটা ভ্যালিড, ইয়েস এ যাবে, যাওয়ার পরে বেস অ্যাড্রেস 150 অ্যাড করে 178 ডিরেক্ট চলে যাবে। কিন্তু এইটা মেইন মেমোরিতে রাইট করে রাখবে না, কারণ রাইট করে রাখলে পরে আবার ক্লিন করে আবার রাইট করা লাগবে যখন কনটেক্সট সুইচ হয়ে যাবে। এটা রাইট করে রাখতেছে না। এখন যদি কনটেক্সট সুইচ হয় তখন বেস অ্যাড্রেসটা আমার 150 থেকে ধরলাম 200 হয়ে যাবে। তখন কি করবে, তখন যদি আবার দেখে জাম্প 28, ও কি করবে সেম আবার এই ক্যালকুলেশনটা করে এখানে 28-এর সাথে অ্যাড হয়ে 228 এই অ্যাড্রেসটাই চলে যাবে। কখনো ও আমার মেমোরিতে রাইট করে রাখতেছে না অ্যাড্রেসটা। এটাই হচ্ছে আমাদের পার্থক্য, যে মেমোরিতে রাইট করে রাখলে আমাদের ক্লিন করে আবার পরে রাইট করা লাগবে। বুঝা গেছে? হ্যালো? মানে রাইটের কাহিনীর জন্য বেসিক্যালি এটা একটু এফিশিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি আমি রাইট করে রাখি তাহলে কি আমার পরে ক্লিন করা রাখতেছে? রাইট মানে কোথায় রাইট করতেছে? এই যে মেইন মেমোরিতে রাইট, আগেরটার ক্ষেত্রে যে মেইন মেমোরিতে অ্যাড্রেস গুলো রাইট করে রাখছিল না, এই যে। হ্যাঁ। তো এটা মনে করলাম প্রসেস 2 এর জন্য রাইট করা আছে। তো প্রসেস 2 যদি কনটেক্সট সুইচ হয়ে অন্য কোনো একটা ব্লকে যায়,
তখন আমাদের কি এগুলা ক্লিন করা লাগবে, এগুলা ক্লিন করে আবার এইখানে এই জিনিসগুলা রাইট করা লাগবে প্রত্যেকটা অ্যাড্রেস, তাই না? 200 স্ট্যাটিকের জন্য 204। হ্যাঁ, তো এই যে ক্লিন আর রাইটের জন্য কি আমাদের এক্সট্রা টাইম যাইতেছে, তো ওইটাই আমাদের ডাইনামিকে সলভ করে যে ও রাইট না করে রাখে, বেস অ্যাড্রেসের মাধ্যমে প্রত্যেকবার ক্যালকুলেট করে বের করে যে কোন জায়গায় যাওয়া লাগবে। ও এই যে জাস্ট বেস অ্যাড্রেস, বেস অ্যাড্রেস আর লিমিট দেখে হচ্ছে বের করে দিব। হ্যাঁ বের করে ওই জায়গায় চলে যায়। হ্যাঁ, এটাই। আচ্ছা, তারপর কি ডিফারেন্স বিটুইন, এই যা বললাম এগুলোই ডিফারেন্স। আচ্ছা, এরপর কই, আচ্ছা এরপর ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ তো বুঝাই দিতেছে, প্রত্যেকবার অ্যাড করা লাগতেছে এবং কম্পেয়ার করা লাগতেছে, সব কিছুরই এখানে ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, হাউ টু রান মোর প্রোগ্রামস দেন ইট ক্যান ফিট ইনটু দ্য মেইন মেমরি। আচ্ছা, এটা অলরেডি আমি বলছি, তাও বলতেছি যে মনে করলাম 3টা প্রসেস আছে, P1 P2 P3, তিনজনেরই আমাদের রান হওয়া লাগবে, তার মানে কি মেইন মেমোরিতে অ্যাক্সেস পাওয়া লাগবে। তো ধরলাম মেইন মেমোরিটা এমন ভাবে ভাগ করা যে P1 আর P2 জায়গা পাইছে কিন্তু P3 জায়গা পায়নি। তো P3 তো আমাদের জায়গা লাগবে, তো ও কি করবে, এখানে সিপিইউ কি করবে, একটা কোয়ান্টাম সেট করে দিবে যে একটা নির্দিষ্ট টাইম পরে P1 বের হয়ে যাবে এখান থেকে, P1 বের হয়ে গেল, এটা হইলো সপ আউট, বের হয়ে কোথায় যাবে, আবার হার্ড ডিস্কে বসায় দিবে, এবং P3 তখন মেইন মেমোরিতে অ্যাক্সেস পাবে, এটা হচ্ছে সোয়াপ ইন। তো এইভাবে সোয়াপিং এর মাধ্যমে আমার মেমোরিতে জায়গা কমাইলেও আমি সব প্রসেসকে মেমোরিতে একটা টাইম পর পর জায়গা দিতে পারতেছি। তো এইখানে এটাই লেখছে, বুঝা গেছে এতটুকু? এই যে এটাই লেখছে। তো আমি কি একটা প্রসেস সোয়াপ আউট করে দেখাইছি, মাল্টিপল প্রসেস একসাথে সোয়াপ আউট হইতে পারে এবং মাল্টিপল প্রসেস একসাথে সোয়াপ ইনও করতে পারে, এটা এখানে লেখছে। এটা কি কিসের সলিউশন, বেস আর লিমিটেড? না না, এটা সলিউশন হচ্ছে এই যে আমাদের যদি মেমোরিতে জায়গা কম থাকে কিন্তু অনেকগুলা প্রসেস রান করা লাগবে, তো তখন আমাদের এই সোয়াপ ইন সোয়াপ আউট করে এক একটা প্রসেসকে বের করে দিয়ে অন্য প্রসেসকে জায়গা দিতে হয় যাতে ও রান হইতে পারে, এটা সলিউশন। আচ্ছা, এখানে মানে অনেক ডিসওরিয়েন্টেড ভাবে স্লাইড বানানো, একটার পরে একটা যে কি লেখছে কোনো কিছুই করে নেই। মানে রিলেট করা যাচ্ছে না কিসের সাথে কি। হ্যাঁ, ওইভাবেই লেখছে কিছু করে নেই। আচ্ছা, সোয়াপিং এর কিছু অসুবিধা দেখাইতেছে মনে হয় প্রসেস কামিং এর। আচ্ছা, অসুবিধা না, জাস্ট কিভাবে হইতেছে। তো এটা হচ্ছে আমাদের মেইন মেমোরি, এইটাকে বলে আমাদের যেটুকু অকুপাই করে আছে, আর এটাকে বলে হোল, ফাঁকা জায়গাটা হচ্ছে হোল। এখন আমাদের প্রথমে মেইন মেমোরিতে এ আসছে, এ আসার পরে বি আসলো, তারপর এ বি, তারপর সিও আসলো। এখন একটা টাইম পর এর কাজ শেষ বা এর কোয়ান্টাম টাইমের লিমিট শেষ, এ তখন বের হয়ে গেছে, তাহলে এই জায়গাটা হোলে কনভার্ট হয়ে গেছে। তারপর ডি আসলো, এখন ডি আসার পরে যে জায়গায় ও জায়গা পাবে বসে যাবে, টি এই জায়গায় ফিট হইতে পারতেছিল না, এই জন্য এখানে বসলো। তারপর আবার একটা টাইম পরে বি এর শেষ হয়ে গেল, বি শেষ হওয়ার পরে জায়গা ফাঁক হইলো, আবার এর আবার দরকার হইতেছে সিপিইউ, তো এ এইখানে বসে গেছে। এইটাই জাস্ট সিমুলেট করে দেখাইছে যে সোয়াপিং হইলে কি হয়, আর কিছুই না, এখানে কোনো কিছু সলিউশনও কিছুই না, জাস্ট দেখাইছে যে সোয়াপিং কিভাবে হইতেছে। এটা কি বোঝা গেছে যে সোয়াপিং কিভাবে হইতেছে মেমোরির হ্যাঁ, বুঝা গেছে। রেসপেক্টে? এখানে ওইটাই লেখা আছে যে হোল কি আর ব্লক কি, সেখানে কি লেখা, অপারেটিং সিস্টেম মেইনটেইন ইনফরমেশন অ্যাবাউট। আচ্ছা, অ্যালোকেটেড পার্টিশন হচ্ছে যতটুকু ইউজ হইতেছে, আর ফ্রি পার্টিশন হচ্ছে হোলটা। আচ্ছা আচ্ছা, সোয়াপিং এর প্রবলেম, সোয়াপিং এর প্রবলেম কই গেল? আচ্ছা, এইটাকে প্রবলেম বলা যেতে পারে। ধরলাম এটা আমাদের মেমোরি চাঙ্ক, ধরলাম এটা ডাইনামিক মেমোরি। তো P3 একটা প্রসেস 200 কিলোবাইট জায়গা নিছে, আর মাঝখানে একটা হোল আছে, আর P6 একটা প্রসেস ধরলাম 600 কিলোবাইট জায়গা নিছে, আবার মাঝখানে হোল আছে, আর P2 একটা প্রসেস ধরলাম 200 কিলোবাইট জায়গা নিছে। তো আমাদের
এই হোলটার সাইজ ধরলাম 250 কিলোবাইট আর এই হোলটার সাইজ দিলাম 200 কিলোবাইট। কারণ এটার প্রবলেম আমি আগেই বলছি, স্ট্যাটিকের ক্ষেত্রে সেম প্রবলেমই হয় আসলে। তো এখানে যদি আমাদের একটা প্রসেস ধরলাম P4 450 কিলোবাইটের আসতে চাই, যদিও বা এখানে জায়গা আছে 450 কিলোবাইট, কিন্তু ও তো অ্যালোকেট হইতে পারতেছে না। অ্যালোকেট করা যায় একটা ওয়েতে ডাইনামিকের মাধ্যমে, সেটা হইলো গিয়ে P4 প্রসেসকে ভাঙার মাধ্যমে। তো এখনো ভাঙাভাঙি দেখায় নাই স্যার। তো প্রসেসটাকে বিভিন্ন ছোট ছোট চাঙ্কে ভেঙে অ্যালোকেট করা যায়। তো ধরলাম এখন আপাতত ওটা করতে পারতেছি না, জায়গা থাকা সত্ত্বেও আমি জায়গা দিতে পারতেছি না, এটা একটা প্রবলেম। কারণ এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আমি কি করতে পারি, সবগুলা প্রসেসকে নিচে নামায় আনতে পারি। তাহলে আমাদের দেখতে কিরকম হবে? তো 200 তো এখানে আসি, সরি কিলোবাইট না লিখলাম, P2 তো এখানে আসি, P6 কে আমি নিচে নামাই নিয়ে আসবো, P6 নিচে চলে আসলো, তারপর P3 কেও আমি নিচে নামাই নিয়ে আসলাম। তাহলে উপরে আমাদের পুরো একটা বড় ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। এই যে 450 কিলোবাইট, এটা পুরাটা উপরে চলে গেছে। এখন আমি কি P4 কে জায়গা দিতে পারতেছি। এটা কি বোঝা গেছে সলিউশনটা? এ ভাই কেউ হ্যাঁ না বল। বুঝছি। আচ্ছা, এখন এইটা সলিউশন হইলেও এটা কখনো ইউজ করা হয় না, কারণ এটা অনেক বেশি টাইম কনজিউমিং এরকম নিচে নিয়ে আসা। আর যখন আমি এরকম কোনো একটা প্রসেসকে উপরে নিচে নিতেছি, ওই প্রসেসটা থেমে যায়, ওটা আর কাজ করে না সিপিইউতে, তো অনেকক্ষণ থামায় রাখতে হয়। তো এটা হইলো গিয়া সলিউশন হওয়া সত্ত্বেও সলিউশন না। তো এটাই, এখানে এটাই লিখছে যে মেমোরি কম্প্যাকশন, কম্প্যাকশন বলতে এটাই বুঝাইতেছে। যে নিচে নিয়ে আসলে এটা হচ্ছে ডাইনামিক, তাই না? এটা স্ট্যাটিকেও আনা যায়, কম্প্যাকশনটা করা যায়। না, এটা মনে হয় খালি সোয়াপিং। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই কম্প্যাকশন তো বুঝতে পারছো যে সবগুলাকে একটা জায়গায় নিয়ে আসতেছি। আচ্ছা, আমি বলি স্ট্যাটিকের একটা হুম। সলিউশন দিছে, ওটা হচ্ছে বিটস আর লিমিটস। এটা হ্যাঁ কি হ্যাঁ, ওটা দেখবো। বিটস আর লিমিটস এর সলিউশন হচ্ছে সোয়াপিং এমন কিছু একটা? সরি, বেস আর লিমিট। বেস এন্ড লিমিট, বেস এন্ড লিমিট হচ্ছে সলিউশন, হচ্ছে এই যে স্ট্যাটিক এর এই যে বারবার মেমোরির অ্যাড্রেস গুলা লেখা লাগতেছে, এইটার সলিউশন হচ্ছে বেস এন্ড লিমিট। হ্যাঁ, এই যে রিঅ্যালোকেশন আইডিয়ার সলিউশন। আর কেবল যেটা করলাম এটা হচ্ছে সোয়াপিং এর ফলে কি একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা হইলো গিয়া এই যে ওই স্লাইডে যা, তো সোয়াপিং এর একদম ফার্স্ট স্লাইডে, মানে বেস আর লিমিটের পরের স্লাইডে। বেস এন্ড লিমিটের পরে slide। এটা এর পরটা মানে সোয়াপিং এর আগে, এই যে এই স্লাইডটা, হুম মানে এর আগেরটা, এর আগেরটা সোয়াপিং এর। হ্যাঁ হ্যাঁ, এটা এটা। হ্যাঁ, এখানে যা সোয়াপিং কি ওটা এক্সপ্লেন করছে, আর ওটার ভিজুয়ালাইজেশনটা এখানে দেখাইছে। এটা তাহলে কোনো কিছুর সলিউশন না, মানে না না, এটা সলিউশন না, এটা সোয়াপিং জাস্ট, জাস্ট এমনি সোয়াপিং এক্সপ্লেইন করছে। আচ্ছা, বুঝছি। হ্যাঁ সোয়াপিংটা এক্সপ্লেন করছে। তো সোয়াপিং এর ফলে যে প্রবলেমটা ক্রিয়েট হয় ওইটা হচ্ছে গিয়ে সলিউশন, হচ্ছে এই মেমোরি কম্প্যাকশন। আর মেমোরি কম্প্যাকশন বলতে কি বুঝাইতেছে, ওই যে আমি সবগুলা প্রসেসকে হ্যাঁ, এটা বুঝছি, নিচে নিয়ে মেমরি আসলাম, এটাই। কম্প্যাকশন বুঝছি। তো ওইটাই। তো এটাও কি টাইম কনজিউমিং, এর জন্য এটাও ইউজ করা হয় না নরমালি। প্রসেস গ্রো, আচ্ছা এখানে কি লিখছে যে প্রসেস আমাদের সাইজ ফিক্স থাকে না, রান টাইমে প্রসেসের সাইজ বাড়তেও পারে কমতেও পারে। তো এর জন্য সেফটির জন্য কি করা হয়, এই যে প্রসেসের উপরে নিচে জায়গা রাখা হয়। তো এই যে সবসময় ডাইনামিক মেমোরি উপরের দিকে গ্রো করে আর স্ট্যাটিক মেমোরি নিচের দিকে গ্রো করে। তো আমাদের যদি প্রসেসের স্ট্যাটিক মেমোরি লাগে, এই যে মাঝখানের ফাঁকা জায়গাটায় স্ট্যাক কি করবে, নিচের দিকে একটু নেমে যায়, ওর জন্য জায়গা একটু বাড়ায় নিবে। আর যদি হিপের জায়গা লাগে তখন ও কি করবে, একটু উপরের দিকে যাবে, নিচের জায়গাটা একটু বাড়ায় নিবে। এটাই লিখছে এখানে যে টু ওয়ে টু অ্যালোকেট স্পেস অর গ্রোথ, স্পেস ফর গ্রোথ। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। ম্যানেজিং ফ্রি মেমোরি, এটা কি লিখছে? আচ্ছা, ম্যানেজিং ফ্রি মেমোরি এটা হচ্ছে দুইটা টেকনিকের মাধ্যমে করা হয়। তো এই দুইটার একটা কালকে দিবে শিওর, একটা হচ্ছে বিটম্যাপস আর একটা হচ্ছে লিংক লিস্ট। আচ্ছা, বিটম্যাপস বিটম্যাপস বলছে বিটম্যাপস লিংক লিস্ট দিবে, কারণ লিংক লিস্ট অনেক হার্ড। আচ্ছা, যে কোনো একটা তাহলে দিতেছে। তো এটা আমি এখানে পরে এসি, এখানে যাই।
আচ্ছা হয়ে গেল। আচ্ছা, লজিক্যাল অ্যাড্রেস আর পেজ টেবিল কি সেম? না তো, না, ডিফারেন্ট same না। জিনিস। হ্যাঁ ডিফারেন্ট। আচ্ছা ওটা সামনে গেলে বোঝাবো, সমস্যা নেই, অতটুকু পড়ছিলাম আমি। জাস্ট এই যে ভার্চুয়াল মেমোরি নাকি ওইটা পাই নাই কোনো জায়গায়, জন্য পড়িনি, মানে স্লাইড টাইড কোনো জায়গায় তো খুঁজে পাইনি। স্লাইড কি আদৌ দিবে? কখন দিবে? আহ, এটা কি নিয়ে- আচ্ছা তো বিটম্যাপে কি করা হয়, এটা ধরলাম আমার মেমোরিটা। এখন এইখানে প্রত্যেকটা মেমোরিতে একটা অ্যালোকেটিং স্পেসে ভাগ করা হয়। তো ধরলাম আমার ক্ষেত্রে, এই ক্ষেত্রে অ্যালোকেটিং স্পেসটা হচ্ছে 0.5 বাইট। আর ধরলাম আমাদের P3 2 বাইট জায়গা নিছে, তাহলে 0.5 0.5 0.5 0.5, তো এই পুরা জায়গাটা নিছে P3 প্রসেস 2 বাইট। তো P2 আরো 1 বাইট জায়গা নিছে, ধরলাম এখানে 0.5 এখানে 0.5, এই পুরা জায়গাটা আমাদের P2 নিতেছে 1 বাইট। আচ্ছা এখন বিটের মধ্যে আর নিচে কি আমাদের সবগুলা হচ্ছে হোল, নিচে হচ্ছে সব হোল 0.5 বাইটের করে। এখন আমরা কি করি, একটা আর একটা এরকম বলা যাইতে পারে অ্যারে বা কিছু একটা নিতেছি, নিয়ে আমরা বিট 1 এইটা দ্বারা বুঝাই যে স্পেস অ্যালোকেটেড, আর বিট 0 এটা দ্বারা আমরা বুঝাই ফ্রি স্পেস বা হোল। আচ্ছা এটা গেল। তো আমাদের এই যে প্রত্যেকটা স্পেস 0.5 বাইটের, এটাকে আমরা একটা বিটের জন্য ম্যাপ করব। এ কে ম্যাপ করতেছে, এ কে ম্যাপ করতেছে, এ কে ম্যাপ করতেছে, এ কে ম্যাপ করতেছে, আর এটা আর এটা নিচে আরো বললাম ম্যাপিং আছে। তো এখন এই জায়গাগুলো তো অ্যালোকেটেড, এটা এই জায়গাটুকু আমাদের P3 নিয়ে আছে, এই জায়গাটুকু আমাদের P2 নিয়ে আছে, তাহলে এইখানে বিটম্যাপে জাস্ট 1 বসে যাবে, যেগুলা অ্যালোকেটেড। আর এই যে দুইটা জায়গা এগুলা তো হোল, তো এগুলার জন্য বসবে 0। তো এটাই হচ্ছে বিটম্যাপের কনসেপ্ট, যে আমাদের ফ্রি বিট স্পেস গুলাকে ম্যাপে আমরা, কি প্রত্যেক বিটের জন্য? হ্যাঁ মানে প্রত্যেক বিটের জন্য যে করতে হবে এরকম না। তো দুইটারই সুবিধা অসুবিধা আছে, তো এতটুকু কি বোঝা গেছে যে কি কাকে রিপ্রেজেন্ট করতেছে, আর ওইটা আমি পরে হ্যাঁ। বুঝাইতেছি। আচ্ছা স্ক্রিন হলো গাইস। তো এখন এটার ক্ষেত্রে আমাদের মেইন যে অসুবিধা সেটা হইলো গিয়া অনেকগুলা বিটকে ম্যাপ করছি, তো আমি যদি ফ্রি স্পেস খুঁজতে চাই আমার অনেক জায়গায় খোঁজা লাগবে, খুঁজে তারপর ফ্রি স্পেসটাকে বের করতে পারবো, তারপর ওই ফ্রি স্পেসে আমি কোনো একটা প্রসেসকে বসাইতে পারবো। ধরলাম P1 1 বাইটের, এটাকে যদি বসাইতে হয় আমার উপর থেকে সার্চ করে করে আসতে হবে যে ফ্রি স্পেস কই আছে। যদি পাইলাম, পাওয়ার পরে দেখতেছি যে আমি যেই ফ্রি স্পেসটা পাইছি ওইটা কি 1 বাইটের জায়গা দিতে পারবে, যদি পারে তারপর P1 কে আমি এই জায়গায় বসাই দেবো, দেখতেছি পারতেছে, P1 কে এই জায়গায় বসাইলাম। তো আমাদের যদি বিট বেশি হয় সার্চ টাইম বেশি লাগতেছে, এতটুকু বোঝা গেছে? বুঝছি। এখন আমাদের যদি বিটকে আমি কমাই দিই, এখন আমি একটু আগে কি 0.5 এই স্পেস বাইট, এই স্পেসটাকে আমি একটা বিট দ্বারা রিপ্রেজেন্ট করতেছিলাম। এখন ধরলাম আমি 3 বাইট এই স্পেসটাকে একটা ইসের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, এই 3 বাইট এই পুরাটাকে আমি একটা বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তো এই 3 বাইটের P3 তো আমাদের 2 কিলোবাইট জায়গা নিয়ে থাকতেছিল, 2 বাইট কিলোবাইট না, আর এতটুকু ফাঁকা। আর আমাদের P1 এ ধরলাম P1 ও ধরলাম সেম, বা P2 ও ধরলাম সেম, 2 বাইটে জায়গা নিয়ে বসে আছে, 2 বাইটে জায়গা নিয়ে বসে আছে। তো এই 3 বাইটের ভিতরে পুরাটা 2 বাইট আমাদের P1 নিয়ে বসে আছে, P1 বা P2, আর এতটুকু আমাদের ফাঁকা আছে। এখন যখন আমি বিটম্যাপটা বানাবো তখন আমি কি করব, এই সম্পূর্ণ 3 বাইটের জন্য, এই সম্পূর্ণ 3 বাইটের জন্য আমি একটা বিট ইউজ করব। তো যেহেতু এটা P3 ইউজ করতেছে, এখানে বসবে বিটের ভ্যালু 1।
আবার এই সম্পূর্ণ বিটের জন্য আমি বসাবো কত, যেহেতু এটা P2 ইউজ করতেছে আমি বসাবো 1। তো এটার ক্ষেত্রে সার্চ করাটা খুব ইজি, তাই না? যদি নিচে একটা ফাঁকা জায়গা থাকতো, এটার জন্য আমি কি 0 বসাইতাম, তো সার্চ করাটা খুব ইজি। কিন্তু কারণ 3টা বিট তৈরি হইতেছে, এত বড় একটা জায়গা 9 বাইটের জায়গার জন্য আমাদের 3টা বিট লাগতেছে, কিন্তু আগেরটা ইউজ করলে 18টা বিট লাগতো। তো সার্চ করা ইজি, বাট এখানে কি আমাদের স্পেস লস্ট হইতেছে না? যদিও বা এখানে আমাদের একটা ফাঁকা জায়গা আছে, কিন্তু আমাদের বিট বলতেছে এখানে কোনো ফাঁকা জায়গা নাই। তো এটা হচ্ছে এটার প্রবলেম, বুঝা গেছে? এইটাই বিটম্যাপ যদি আমি কম স্পেস নিয়ে করি তাহলে একটা প্রবলেম, সার্চ টাইম বাড়তেছে। আমি যদি বেশি স্পেসের জন্য করি তাহলে আবার আমার স্পেস লস্ট হইতেছে। এখন এটা গেল। এখানে ওইটাই করছে, জাস্ট স্যার এটাকে এইভাবে আঁকছে, প্রত্যেকটা বিটকে এরকম অ্যালোকেট করে করে গেছে। এটা এখানে হচ্ছে বুঝাইতেছে। প্রত্যেক বিটের জন্য প্রত্যেকটা বিট। হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে একটা ব্লকের জন্য পুরাটা একটা জায়গায় রাখছে, এই পুরাটা হচ্ছে একটা ব্লক। এইটা হচ্ছে ইউজ হইতেছে এর জন্য 1, এটা ইউজ হইতেছে, এটা ইউজ হইতেছে, এটা ইউজ হইতেছে, এটা ইউজ হইতেছে, এতটুকু ইউজ হইতেছে না, ওর জন্য আমাদের 0 বসাইছে। তো এটা কি বোঝা গেছে? হ্যাঁ, এটা বুঝা গেছে। এরপর আসে আমাদের লিঙ্ক লিস্টের মাধ্যমে। তো এটার প্রবলেমও কিছু নাই তেমন স্লাইডে, লিঙ্ক লিস্টটা বললেই শেষ। আচ্ছা, এটার জন্য মনে হয় দেখাইছিল কিনা আমার ক্লিয়ারলি মনে নাই। লিঙ্ক লিস্টের জন্য 3টা অ্যালগরিদম দেখাইছিল। এটা হলো গিয়ে যে নেক্সট ফিট, বেস্ট ফিট, ওর্স্ট ফিট আর কুইক ফিট। হ্যাঁ, এগুলো দেখাইছিল। লিঙ্ক লিস্টের জন্য দেখাইছিল, এটা কি বিটম্যাপের জন্য দেখাইছিল? না, আচ্ছা, তাহলে ওটা বাদ দিলাম। কিন্তু একই তো, লিংক লিস্ট আর বিটম্যাপের জন্য। হ্যাঁ, একই একই কনসেপ্ট, একই। আচ্ছা, এরপর লিঙ্ক লিস্টের মাধ্যমে ক্রিয়েট করছে। তো লিঙ্ক লিস্টে কি করে, আমাদের যদি জায়গা অ্যালোকেট করা থাকে, যদি ইউজ হয়, তো এটাকে পি দ্বারা বোঝায়, যে প্রসেস জায়গা নিয়ে বসে আছে, এবং এর পরেরটা থেকে স্টার্টিং অ্যাড্রেস, যে ও কোন স্টার্টিং অ্যাড্রেস থেকে প্রসেসটা শুরু হয়েছে এবং কতটুকু জায়গা অকুপাই করছে, বা এটাও বলা যায় যে এন্ডিং অ্যাড্রেস। তো 0 থেকে 5 এখানে দেখতে পাচ্ছি, 0 থেকে 5 এতটুকু আমাদের প্রসেস নিয়ে রাখছে। তো এটা একটা নোট, এরকম প্রত্যেকটার জন্য একটা করে নোট তৈরি হবে। তারপর পরেরটুকু এই যে হোল কি করছে, 5 থেকে আমাদের 3 বাইট জায়গা, 5 থেকে 3 এর মাঝখানে কত 3 বাইট জায়গা আমাদের হোল নিয়ে রাখছে। তো এই যে 3 বাইট জায়গা, 5 হচ্ছে স্টার্টিং স্পেস, আর এটা ইজ দ্বারা বুঝাইতেছে এটা একটা হোল। তো এইভাবে কি করলো, একটা লিঙ্ক লিস্ট পুরোটা ক্রিয়েট করছে। এখানে আসলে লেখা আছে কোনটা কি। তো এখন লিঙ্ক লিস্টের সুবিধা কি? লিঙ্ক লিস্টের সুবিধা হচ্ছে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে সার্চ করাটা ইজি, যদিও বা দুইটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি চিন্তা করলে লিনিয়ার সার্চই করতেছি, বিটের ক্ষেত্রেও একটা একটা বিট করে খুঁজতেছি, আর লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও একটা একটা নোডে যায় যায় খুঁজতেছি। দুটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি ও অফ এনি আসার কথা আমাদের ওর্স কেসে, কিন্তু লিঙ্ক লিস্টের ওর্স কেসটা হিট করার চান্স খুব কম। আর মানে খুব কম না, বিট মাস্কের চাইতে কম। কারণ বিট মাস্কে কি আমাদের, আমরা দেখছি যদি অনেকগুলা বিট হয়ে যায় তাহলে সার্চ করতে অনেক টাইম লাগবে, কিন্তু এইখানে তো আর লিঙ্ক লিস্টটা অবশ্যই এই বিট মাস্কের চাইতে সাইজে ছোট হবে। কারণ এখানে কি প্রত্যেকটা বিটকে তো আর লিঙ্ক লিস্ট দ্বারা রিপ্রেজেন্ট করতেছি না, যেমন এখানে কি 5টা বিটকে জাস্ট একটা নোড দ্বারা রিপ্রেজেন্ট করতেছে। তো অবশ্যই লিঙ্ক লিস্টের সাইজটা বিট মাস্কের চাইতে ছোট হবে। আচ্ছা, স্যার বলছিল যেটা অ্যাডভান্টেজ ওটা হলো বিট ম্যাপে তো আমাদেরকে কনজিকিউটিভ 0 খোঁজা লাগতেছে হোলের জন্য, তাই না? কয়টা 0 ফাঁকা আছে ওই অনুযায়ী হচ্ছে আমরা বসাবো, কিন্তু লিংক লিস্টে তো হোলের সাইজ দেখে বোঝা যাচ্ছে যে কোন জায়গাটা ফাঁকা, ওখানে জাস্ট বসাই দিব, এটাই আর কি। এটাও সলিউশন, যে যে কনজিকিউটিভ 0 আমাদের কয়টার পরে কয়টা 0 আছে, হোলের সাইজ খোঁজার জন্য এরকম একটা একটা করে 0 সার্চ করা লাগতেছে, কিন্তু লিঙ্ক লিস্টে আমি এটা দিয়ে বুঝতে পারতেছি হোলের সাইজটা 3 হবে। এটা একটা সুবিধা। আর একটা সুবিধা যেটা বললাম যে লিঙ্ক লিস্টে সার্চ করতে টাইম কম লাগে, কারণ লিঙ্ক লিস্টের সাইজ আমাদের বিট মাস্কের চাইতে কম হয়। তো এটা একটা সুবিধা।
ওকে, এখন আমাদের লিঙ্ক লিস্ট মেইনলি যেটা দিবে সেটা হলো গিয়া লিঙ্ক লিস্ট মাঝে মধ্যে ভাঙা লাগে, আবার মাঝে মধ্যে মার্জ করা লাগে, তো এটাই দিবে। তো এখানে এগুলো লিখছে, আর এই ম্যাথটা একটু পরে আসতেছে, ইজি ম্যাথ এটা। আচ্ছা, এই যে এখানে একটা দেখাইছে যে কিভাবে ভাঙতেছে, কিভাবে জোড়া দিতেছে। তো আচ্ছা, এটা একটু পরে আসতেছে, আমি একটু ধরুন এখানে আছে মনে হয়। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা বলছিল, ডিসঅ্যাডভান্টেজ বলছিল হচ্ছে ধর বিট ম্যাপে তো যদি ভরে যায় জায়গাটা তাহলে হচ্ছে 0 এর জায়গায় জাস্ট 1 বসাই দিব, যদি ছেড়ে দেয় জায়গা তাহলে 1 এর জায়গায় 0, মানে চেঞ্জ করা ইজি। কিন্তু লিংক লিস্টে তুই ক্যালকুলেট করবি, আবার হচ্ছে রিঅ্যারেঞ্জ করবি, এটা একটা ঝামেলা আর কি, ইনসার্শন আর ডিলিশনের ঝামেলাটা। হ্যাঁ, ওই যে লিঙ্ক লিস্টে আমাদের কি ইনসার্ট বা ডিলিট করতে গেলে ওয়াফ এনে করতে হয়, কিন্তু বিটমাস্কে কি ওয়াফ অনে করতে পারতেছি, ডাইরেক্ট বিটটা চেঞ্জ করে দিলেই হয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলছি। এক্সাম্পল দেন 0 থেকে 5 এ তারপর ফাঁকা, এটা দেখিস একটা এই জায়গায় নিয়ে আসিস। আচ্ছা, এর চাইতে ছোট বড় করা যাইতেছে না। আচ্ছা, তো এখানে যেটা করছে লিঙ্ক লিস্টটা সবার আগে ক্রিয়েট করছে। তো যদি ক্রিয়েট করি, আমাদের এখানে দেখা যাইতেছে এ প্রথমে একটা জায়গা নিছে, তারপর এক্স একটা জায়গা নিছে, তারপর বি একটা জায়গা নিছে। তো এ আমাদের জায়গা নিছে, ওর স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 0, আর 5টা ঘরের মতো জায়গা নিছে, বা 5 বিট জায়গা নিছে বলা যাইতে পারে। তারপর এক্স স্টার্টিং অ্যাড্রেস 5 আর 3 বিটের মতো জায়গা নিছে। তারপর আমাদের বি স্টার্টিং অ্যাড্রেস 8, 4 বিটের মতো জায়গা নিছে। নেয়ার পরে আমাদের কি করছে, এক্স বের হয়ে গেছে। এক্স যদি বের হয়ে যায়, এখানে কি একটা হোল ক্রিয়েট হয়েছে, তো ওইটাই এখানে দেখাইছে। এক্স যখন বের হয়েছে, আমাদের লিঙ্ক লিস্টটা চেঞ্জ হয়ে যাবে। এই যে লিঙ্ক লিস্টটা চেঞ্জ হইতেছে, এটা তো ঠিক থাকবে, জাস্ট হোলের পার্টটা চেঞ্জ হবে। এখানে পি এর জায়গায় জাস্ট আমরা এইচ বসাই দিব, তাহলে আমাদের হোল ক্রিয়েট হয়ে গেল, এতটুকু বোঝা যাইতেছে। তারপর কি হয়েছে, তারপর আবার আমাদের এক্স আসছে। তো এক্স যখন আসছে, এই যে এখানে কি আবার এই এইচ এর জায়গায় এখানে পি বসায় দিছে, তাহলে আমাদের সবকিছু ঠিক হয়ে গেল। তো এ গেল, তারপর বি এর কাজ গেল, বি এর এরপর এই পার্টটা বাকি থাকে আমাদের কি, এক্সও চলে যাবে আর বিও চলে যাবে। আচ্ছা, এখানে বি নাই, এটা দেখাইনি। এই যে বি চলে যাওয়া মানে কি, এখানে এইচ চলে আসছে। তারপরে আমাদের এক্সও চলে গেছে, বিও চলে গেছে। এর পরের পার্টটা ইম্পর্টেন্ট। তো এখান থেকে যখন এক্স চলে গেছে, এখানে আমাদের কি এইচ বসবে। তো এখানে আমাদের এইচ বসলো, আর এখানে এইচ আছে। এখন আমরা কি করব, দুইটা হোল যদি পাশাপাশি থাকে, ওই দুইটাকে মার্জ করে দিতে হবে। তো এখানে পরের লাইনে ওইটাই করছে, যে দুইটা হোল পাশাপাশি আছে, ওইটাকে মার্জ করে দিছে। এখানে এই দুইটাকে যদি মার্জ করি, তাহলে আমাদের কি মার্জ করলে আমাদের স্টার্টিং অ্যাড্রেস শুরু হওয়ার কথা 0-তে কেন দিছে, ওয়েট, এটা কেন 0 দিল? ও না, ঠিক আছে, সেইটা আমি আবার বলতেছি। এইটা বিতে কি করছে, সবার আগে আমাদের এর জন্য জায়গা অ্যালোকেট করলো এতটুকু, তারপর এক্স এর জন্য জায়গা অ্যালোকেট করলো এতটুকু, 5 থেকে 3 বিটস, আর বি এর জায়গাটা আমাদের ফাঁকা হয়ে আছে এতটুকু। এরপর যখন এটা ট্রান্সফার হইতেছে এইখানে, তখন আমাদের কি এক্স চলে গেছে, তার মানে এক্স হোলে কনভার্ট হবে। এক্স যদি হোলে কনভার্ট হয়, পি এর জায়গায় এটা এইচ বসে যাবে। বসার পরে দুইটা হোল পাশাপাশি আছে এখানে, এই দুইটাকে আমাদের মার্জ করে দিতে হবে। যদি মার্জ করি, আমাদের স্টার্টিং অ্যাড্রেস কই থেকে শুরু হবে, 5 থেকে। এর জন্য এই যে এই হোলের জন্য স্টার্টিং অ্যাড্রেস দিছে 5, এবং আমাদের টোটাল কতটুকু জায়গা নিছে, এই যে 3 + 4, 7 বিটের জায়গা নিছে, ওইটা এখানে লিখছে। তো এই মার্জ করাটা ইম্পর্টেন্ট। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, এটা বুঝছি।
পরেরটা কি করছে, এর জন্য হোল, বি এর এক্স এর জন্য আমাদের জায়গা, এক্স এর জন্য জায়গা পি নিয়ে দিছে, আর বি এর জন্য আমাদের জায়গা অ্যালোকেট করছে। করার পরে আমাদের কি করছে, একেও ফাঁকা করে দিছে। তো একে যদি এক্স কে ফাঁকা করে দিছে, করলে এখানে কি হোল চলে আসবে। তারপর দুইটাকে মার্চ করা লাগবে, কারণ দুইটা হোল পাশাপাশি আছে। মার্চ করলে স্টার্টিং অ্যাড্রেস 0 থেকে শুরু হবে, স্টার্টিং অ্যাড্রেস 0 থেকে শুরু হইতেছে, এবং আমাদের কতটুকু জায়গা নিছে, 5 প্লাস 3, 8 বিট, 5 প্লাস 3, এটা গেল। এরপর কি, আচ্ছা এরপর আর কি বাকি আছে? বেস ফিট, ওয়ার্স ফিট। হ্যাঁ, বেস ফিট, ওয়ার্স ফিট। আচ্ছা, এরপর কি করছে, পরেরটার জন্য এ ফাঁকা, এক্স এর জন্য জায়গা নিছে, বি ফাঁকা, তারপর সবগুলাকে ফাঁকা করে দিছে। তো করলে কি আমাদের হোল হয়ে যাবে, এটাও যদি হোল হয়, স্টার্টিং অ্যাড্রেস হবে 0, আর জায়গা কত নিছে, 5 প্লাস 3 প্লাস 4, তাহলে 12, হয়ে গেল। তো একটা জিনিস মনে হয় বলছিল, কিন্তু এখানে দেখাই নাই, কি সমস্যা, কি অঙ্ক? আচ্ছা, 1 মিনিট, আচ্ছা তারা মিনিট করে নিই। হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যালো, হ্যাঁ হ্যালো, শোনা যায়। শোনা যায়, শোনা হ্যাঁ যায়। শোনা যায়। আচ্ছা। তো আরেকটা হচ্ছে, এটা এইরকম, যদি চিন্তা করি যে হইতে পারে। আচ্ছা, তো ধরলাম এরকম একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে যে P099 এটার সাথে
আচ্ছা, এখানে এই উদাহরণ দিয়ে দেখানো যাবে আসলে। আচ্ছা, তো আচ্ছা, এই যে হোলটা আছে, এই হোলটা হচ্ছে আমাদের কত, এইখানে ধরলাম কোনো একটা টাইমে যদি কোনো প্রসেস আসে তখন আমাদের হোলটাকে স্প্লিট করতে হবে। তো ধরলাম এখানে একটা প্রসেস সি আসছে, যেটার স্টার্টিং অ্যাড্রেস তো 80 হবে আর যেটার জন্য 2 বাইট জায়গা লাগতেছে। তো তখন আমাদের এই হোলটাকে স্প্লিট করতে হবে এইভাবে, যে একটা পি বসবে, প্রসেসটা নিতেছে এবং স্টার্টিং অ্যাড্রেস 8 এবং এটা 2 বাইট জায়গা নিছে এবং বাকিটুকু তো হোলই আছে। তো এটাকে স্প্লিট করতে হবে যে হোল থাকবে বাকিটুকু, এবং স্টার্টিং অ্যাড্রেস এখন কত হবে, 10 হবে, আর এটা ওকে হোলের জন্য তো 2 বাইট জায়গায় ফাঁকা আছে। তো এরকম যদিও বা হোলের স্প্লিটিংটা এখানে দেখাই নেই, কিন্তু আসতেই পারে যে হোল স্প্লিট করা লাগতে পারতে। এটা কি বোঝা গেছে যে হোল স্প্লিট কিভাবে করলাম? হ্যাঁ। আচ্ছা, তো এটাই এতটুকুই। এখানে এখানে যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে গিয়ে ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করা লাগে। তো ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করলে আবার জায়গা বেশি লাগে। কেন ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করা লাগে? কারণ যখন আমি হোল মার্চ করতেছি, যেমন এই হোলটার সাথে ধরলাম এই হোলটা যদি আমি মার্চ করি, সরি, আমি কি করতেছি, এইটাও হোল এটাও হোল, তো যখন আমি এই দুইটা মার্চ করতে যাব অবশ্যই আমাদের যখন আমার পয়েন্টার এইখানে পিছনে আমার চেক করা লাগবে। তো সিঙ্গলি লিঙ্ক লিস্টে আমি পিছনে চেক করতে পারি না, তাই না? সিঙ্গলি লিঙ্ক লিস্ট তো পিছনে যাইতে পারে না। তো এর জন্য এখানে ডাবলি লিঙ্ক লিস্টের একটা কানেকশন দিতে হবে। তাহলে আমি কি করব, এই হোল থেকে পিছনের হোলটা চেক করতে পারবো, চেক করে তারপর মার্চ করতে পারবো। এটা সামনে কিন্তু লেখা আছে যে ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করা লাগবে। কেন ইউজ করা লাগবে এটা কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। এটা গেল এই যে ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করা লাগে তো মার্জ হোল মোর ইজিলি। আচ্ছা, অ্যালগরিদম টু ফিল ইন দ্য নেক্সট হোল। আচ্ছা, অ্যালগরিদম। তো এখানে তিনটা অ্যালগরিদম দেওয়া আছে, একটা হচ্ছে বেস ফিট, একটা ওয়ার্স্ট ফিট, একটা হচ্ছে ফার্স্ট ফিট। নেক্সট ফিট নিয়ে মনে হয় পরে আলোচনা করছে। আচ্ছা, বেস ফিট ফার্স্ট ফিটে কি করে, আমাদের 150 বাইটের জায়গা লাগবে। তো আমি 150 বাইটের জায়গা যেখানেই পাবো ওইখানে বসে যাব। তো এই জায়গাটা মনে হয় 150 বাইটের। এই যে এটা কি ফাঁকা জায়গা? আচ্ছা হ্যাঁ, এটাকে ফাঁকা জায়গা ধরছে। আচ্ছা, তো এখানে আমি প্রথমেই দেখতেছি 1000 বাইটের ফাঁকা জায়গা আছে, আমি এখানে শান্তিতে বসে যাব। এটা হলো আমাদের ফার্স্ট ফিট। এটার সুবিধা কি, এটার কমপ্লেক্সিটি কম, সার্চ পুরাটা নাও করা লাগতে পারে, কিন্তু ওর্স ফিট আর বেস ফিটে সার্চ পুরাটা সবসময় করা লাগবে, পুরো স্পেসটা। এটা এই ক্ষেত্রে বেটার। খারাপ কি? খারাপ হইলো আমাদের এখানে এই যে ইন্টারনাল যে স্পেস, এই যে হোল ক্রিয়েট হইতেছে, তো হয়তো বা এরকম হইতে পারে যে আমাদের এখানে জায়গা আছে 170 বিটের, 1000 বিট না হয় 170 বিটের জায়গা আছে, এবং ওইখানে 150 বিট বসে গেল, তাহলে কি 20 বিটের একটা হোল ক্রিয়েট হয়েছে। এখন অসুবিধা হচ্ছে ছোট প্রসেস যদি না আসে, এই 20 বিটের এই হোলটা আজীবন হোলই থেকে যাবে। এটা হচ্ছে সমস্যা, যে যত ছোট হোল ক্রিয়েট হয় ওইখানে প্রসেস আসার প্রবাবিলিটিটা তত কমে যায়। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে। এরপর হচ্ছে ওর স্পিড। ওর স্পিডে কি করবো, সবচেয়ে বড় জায়গা যেখানে পাবো ওইটাই বসাই দেবো। এই যে সবচেয়ে বড় জায়গায় যে 10,000 বাইট এখানে বসাই দিছি। কারণ এখানে সুবিধা কি, এই যে ছোট হোল ক্রিয়েট হইতেছে না, একটা বড় হোল ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে সুবিধা। অসুবিধা কি, এই যে সবচেয়ে বড় জায়গাটা খোঁজার জন্য আমাদের কি পুরাটা সার্চ করা লাগবে, কমপ্লেক্সিটি বেশি, টাইম কমপ্লেক্সিটি। এটা গেল। বেস ফিট সেম, যে যতটুকু জায়গা লাগবে আমার ততটুকু, মানে এই যে 150-এর যদি 150 বাইট থাকতো 150 বাইট বসাইতাম, আর যদি তা না থাকে ওর চাইতে সবচেয়ে মিনিমাম যে যতটুকু স্পেস লাগবে ওইটা পাইলে এখানে বসাই দেবো। 150-এর সাইজে এখানে সবচেয়ে মিনিমাম স্পেস কত, 200, তো এখানে বসাই দিলাম। তো এই জায়গাটাও কি আমার খুঁজে বের করা লাগতেছে পুরাটা সার্চ করে, এটা হচ্ছে অসুবিধা। আবার এটার ক্ষেত্রে এই অসুবিধাও থাকে যে ছোট হোল ক্রিয়েট হইতেছে, এখানে একটা 50 বাইটের হোল ক্রিয়েট হয়ে গেছে,
এটা কি বোঝা গেছে? 3টা অ্যালগরিদম, এতটুকুই কিন্তু অ্যালগরিদম। আচ্ছা, নামের সিগনিফিকেন্স গুলো কি? ফার্স্ট ফিটে কি, ফার্স্ট ফিটে সবার আগে যেখানে জায়গা পাইতেছে ওইখানেই বসে যাইতেছে। আর ওর্স ফিটে কি, সবচেয়ে বড় জায়গাটা, সবচেয়ে বড় জায়গাটায় বসতেছে। আর বেস ফিটে যতটুকু জায়গা লাগে ওইরকম যদি জায়গা পায় ওইটাই বসবে, না হলে যত কম স্পেস নেওয়া যায় ওইরকম একটা জায়গায় বসবে। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখানে এটা লিখছে। আর নেক্সট ফিট নিয়ে যে কিছু লেখে নেই, এটা কি লিখছে? স্টার্ট সার্চ whenever it is, whenever it is এর পর কি? আচ্ছা, নেক্সট ফিট হচ্ছে ফার্স্ট ফিট বসছে না, হ্যাঁ। যেখানে বসছে এর পরেরটাতে বসবে, মানে এর আগে আর কোনো কিছু খুঁজবে না। আচ্ছা, পয়েন্টার first আর কি fit এর- পরটাতেই পয়েন্ট করতে থাকবে। ধর তোর 150, ধর এই যে 10,000 জায়গাতে বসলো, বসার পর আগে যেটা খালি আছে ওটা আর দেখবে না, এর পরেরটাতে বসতে থাকবে। বুঝছিস? হ্যাঁ, বুঝতে পারছি। আর কুইক ফিট কি, এটা কি বলছিল প্লিজ? কুইক ফিট বলছিল হচ্ছে যে সাইজগুলা ধর, মানে ফিউচার যে কমন যে প্রসেসের সাইজগুলা ধর সবগুলারই 100, বেশিরভাগেরই 150, তোর ওইটার একটা লিস্ট রাখবে, হোলের লিস্ট, ওখানে আর কি বসাই দিবে। আচ্ছা, ক্যাশের মতো কাজ করে। ওকে। তো এখানে এতটুকুই, এই স্লাইড শেষ। এখন বাকি পেজিং। পেজিং তো পুরাটা পড়তে পারলে বেসিক, তাই না? কি হলো? ভার্চুয়াল মেমোরির ম্যাথ করছিস? না, আমি তো ভার্চুয়াল মেমোরি পাই নাই, স্লাইড না দিলে কেমনে পড়বো? স্লাইডই তো দেয়নি। আচ্ছা, এখানে মানে বিটম্যাপে একটা ম্যাথ ম্যাথ বাকি গুলো কই থেকে করাইছিল ক্লাসে? জানি না তো স্যার, কোশ্চেনও দেওয়া যায়নি, কারণ নোট টোট নাই। আচ্ছা, এখানে একটা ইজি ম্যাথ দেয়া আছে। এখানে বলতেছে যে there are 4 process currently in the memory of 12 kilobyte, 110 kilobyte, 30 kilobyte and 280 kilobyte. Total memory হচ্ছে 1 মেগাবাইটের। We use a bitmap to keep track of the memory where every bit represents 2 kilobyte। মানে ওই যে আমি প্রথমে দেখাইছিলাম কি 0.5 বিট প্রত্যেকটা বিটম্যাপ রিপ্রেজেন্ট করবে, এই ক্ষেত্রে 2 কিলোবাইট স্পেসকে একটা বিট রিপ্রেজেন্ট করতেছে। অ্যাজিউম দ্যাট every process size is exact multiple of the bit allocation unit। এই লাইনটা কোনো জায়গায় ইউজ হয় না বোধহয়। আচ্ছা, এখানে বলতেছে হাউ মেনি জিরোস ইন দ্য বিটম্যাপ, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য বিটম্যাপ ইন বাইটস। তো আমি যদি হোল বের করতে চাই, আমার টোটাল অ্যালোকেট করছে কতটুকু? 12 প্লাস 110 প্লাস 30 প্লাস 180। তো 1 মেগাবাইট থেকে আমি এতটুকু বিয়োগ করে দিলেই আমি কি হোলের সাইজটা পাইতেছি। তো এটাই করছে, টোটাল হোল সাইজ 1 মেগাবাইট থেকে টোটাল যে অ্যালোকেটেড স্পেস ওইটাকে বিয়োগ করে দিছে, আর মেগাবাইটকে অবশ্যই কিলোবাইটে কনভার্ট করছে। তাহলে আমি হোলের সাইজটা পাইলাম। তারপর বলতেছে নাম্বার অফ জিরোস। তো নাম্বার অফ জিরোস কি, 2 কিলোবাইটের জন্য একটা জিরো, তাহলে এতগুলা কিলোবাইটের জন্য কয়টা জিরো হবে? ডিভাইডেড বাই 2 করলেই হয়ে যায় ঐকিক নিয়মে। তাহলে 296টা জিরো পাইতেছি। তারপর আমাদের বলতেছে হোয়াট ইজ দ্য সাইজ অফ বিটম্যাপ ইন বাইটস। আচ্ছা, বাইটে যদি আমি সাইজ বের করতে চাই, তো এই যে 2 কিলোবাইট দ্বারা ভাগ করলেই হবে, কারণ কি প্রত্যেক 2 কিলোবাইটকে আমাদের বিটম্যাপের একটা বিট রিপ্রেজেন্ট করতেছে। তো আমি বিটম্যাপের সাইজ বের করতে চাইলে এই পুরাটাকে জাস্ট 2 দ্বারা ভাগ করলেই তো পাইতেছি। তো এটাই করছে, 1024কে 2 দ্বারা ভাগ করে দিছে। আচ্ছা, তারপর বলতেছে সো বিটম্যাপ সাইজ ইন বাইট। আচ্ছা, এটা তো কিলোবাইটে গেছে, সরি, কিলোবাইট থেকে বাইটে নেওয়ার জন্য আবার 8 দ্বারা ভাগ করে দিছে। তো ম্যাথটা কি বোঝা গেছে? এখানে কেন 2 দিয়ে ভাগ করছে? এই যে 2 দ্বারা ভাগ করছে কেন, আমাদের এটা হচ্ছে মেইন মেমোরি, তো মেইন মেমোরি 2 বাইটের একটা চাঙ্ককে একটা বিট রিপ্রেজেন্ট করতেছে। তো এই আচ্ছা, এক, তো আমি যদি এইটা সাইজ বের করতে চাই, বিটম্যাপের সাইজ, তাহলে কি এই টোটাল মেমোরিটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে এই বিটম্যাপের সাইজটা পেয়ে যাব না? ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এটাই দেয় এখানে। আচ্ছা,
আচ্ছা আমি 10 মিনিট পরে আসতেছি, এখন একটু আমার কাজ আছে। আর একটা টপিক, এরপর জাস্ট একটা টপিক বাকি আছে, মানে ভার্চুয়াল তো আমি পড়িনি, এরপর জাস্ট পেজিংটা দেখাবো। পেজিং দেখাতে বেশি টাইম লাগবে না। ক্লাস কি শেষ? ওই 10 মিনিটের জন্য বাইরে গেছি, ও আচ্ছা। পরে আসতেছি।